দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত ডি বক্সে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। বিশ্বকাপ এখন পৌঁছে গেছে শেষ চারের মহারণে। কোয়ার্টার ফাইনালের শেষ রাতে ছিল রোমাঞ্চ, বিতর্ক, অতিরিক্ত সময়ের নাটক আর তারকাদের জ্বলে ওঠা। নরওয়ের বিপক্ষে জুড বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধ ভেঙে হুলিয়ান আলভারেজের অসাধারণ গোলে শেষ চার নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড একসঙ্গে উঠেছে সেমিফাইনালে। আজকের ডি বক্সে থাকছে ইংল্যান্ড, নরওয়ে এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের বিশ্লেষণ, বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, ফ্যান অফ দ্য ডে এবং দুই সেমিফাইনালের প্রাথমিক সমীকরণ। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। একটু পরিচয় করাতে চাই আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন নাসিমুল হাসান দোদুল, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক। দোদুল ভাই, অনেকদিন পর কথা হচ্ছে, আপনার সঙ্গে নিশ্চয়ই বিশ্লেষণের সুযোগ থাকছে, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। জুলফিকার মাহমুদ মিন্টু, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আবারও সময় দিয়েছেন আজকের আলোচনায়। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। জুলফিকার মাহমুদ মিন্টু, খেলা দেখলেন গত রাতের ম্যাচগুলো, টান টান উত্তেজনায় ভরা এবং এই বিশ্বকাপের একদম শেষ চারের লড়াই সামনে রয়েছে। বলা যায় যে শুরুতে কালকে ইংল্যান্ডের ম্যাচটা অনেকটাই হাতে ছিল, কিন্তু নরওয়ের ফুটবল শৈলী আপনি কেমন দেখেছেন? ম্যাচ তো ফসকে গেছে, ইংল্যান্ড নিশ্চিত করেছে সেমিফাইনাল। না, অনেস্টলি স্পিকিং মানে নরওয়ে অ্যাকচুয়ালি যেভাবে স্টার্ট করেছে মানে ওয়ার্ল্ড কাপটা, এবং ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকেই নরওয়েকে বলা হচ্ছিল যে ডার্ক হর্স হিসাবে তারা আবির্ভাব তাদের ঘটবে এই ওয়ার্ল্ড কাপে, এবং এক্স্যাক্টলি তারা দে প্লেড ভেরি ওয়েল। এবং যখন আপনার এই মানে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা আসলো, তার আগে কিন্তু অনেকগুলো প্রেশার কিন্তু ইংল্যান্ডের উপরেই ছিল। কারণ আমরা জানি যে ইংল্যান্ড অ্যাকচুয়ালি ট্রাভেল করেছে মেক্সিকোতে, এবং সেখানে গিয়ে তারা ওই হাই অ্যালটিটিউডে খেলেছে, এবং এটা কিন্তু একটা টাফ টাইম ছিল তাদের জন্য। এবং যদি আমরা দেখি সেই ম্যাচে একটা সার্টেন স্টেজে অ্যাকচুয়ালি ইংল্যান্ডকে 10 জন নিয়ে খেলতে হয় রেড কার্ড খাওয়ার কারণে। কোয়ান্সা রেড কার্ড খায়, এবং সেটা 54 মিনিটের সময়। এবং তারপরে ওইখান থেকে তারা অ্যাকচুয়ালি সেই খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছে এই 10 জনে। সো দে প্লেড ভেরি ওয়েল। একটা ছিল হাই অ্যালটিটিউড, ওটা প্রতিবন্ধকতা, সেটাকে ওভারকাম করা। সেকেন্ড থিংস হচ্ছে 10 জন নিয়ে খেলে যাওয়া। এবং এই ম্যাচে আসার আগে ইংল্যান্ড তাদের স্কোয়াডের, আমরা যদি বলি কোয়ান্সা তো সাসপেন্ড 2 ম্যাচের জন্য, সে ব্যান্ড, এবং হ্যান্ডারসন হি ওয়াজ ইনজুর্ড অলসো। অ্যান্ড ইভেন 14-15 জন প্লেয়ার ছিল অ্যাকচুয়ালি, মানে 11-এ এবং হচ্ছে রিজার্ভ বেঞ্চে, যারা কিনা কার্ড সমস্যা সংক্রান্ত একটা জটিলতা ছিল। যদি এই ম্যাচে একটা কার্ড কনসিড করে, তাহলে যদি তারা কোয়ালিফাই করে সেমিফাইনালে, ডেফিনেটলি সে আর অ্যাভেলেবেল হবে না সেই ম্যাচের জন্য। সো এই প্রেশারগুলো নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি তারা মাঠে নেমেছে। এবং এখানে যদি আমরা দেখি যে ইংল্যান্ড তাদের স্টার্টিং 11-এ কী পরিবর্তনটা করেছে, অ্যাকচুয়ালি থমাস টুকেল, ওনাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে হি ইজ দ্য মাস্টার ক্লাস, ইউনো। আমরা যদি তার সাবস্টিটিউশনগুলোও দেখি, সেটাতে আমরা আলোচনায় আসবো ডেফিনেটলি। স্টার্টিং 11-এ উনি যেটা করেছেন অ্যাকচুয়ালি, মাদুয়েকে তাকে স্টার্টিং 11-এ দিয়েছে রাইট ওয়াইড এরিয়াতে, সাকাকে দেননি। ওকে, সেন্ট্রাল মিডফিল্ডে ঠিকই সেই কম্বিনেশনটাই উনি রেখেছেন। সেখানে হচ্ছে ডেকলান রাইস এবং তার সঙ্গে হচ্ছে অ্যান্ডারসন এবং জুড বেলিংহাম নাম্বার 10 পরে রাইসকে তুলে নিয়েছেন এক্স্যাক্টলি, যেটা আপনি পয়েন্ট আউট করলেন। আপনি দেখেন সেখানে ট্যাকটিক্যাল চেঞ্জেস কি ছিল। রাইসকে তুলে নিয়ে জুড বেলিংহামকে তিনি নিচে নিয়ে আসলেন, এবং ইজেকে দিলেন নাম্বার 10 পজিশনে। তাহলে উনি কতটুকু ঝুঁকি নিয়েছেন, অনেকগুলো জিনিস চিন্তা করতে হয়েছিল ওনাকে। এবং অ্যাট দ্য সেম টাইম দেখেন উনি একটা মেকশিফট রাইট ফুলব্যাক খেলিয়েছেন। যেহেতু কোয়ান্সা রেড কার্ডের জন্য সাসপেন্ড, তাহলে কে হবে বেস্ট পসিবল রাইট ফুলব্যাক, এবং উনি কিন্তু কোয়ান্সাকে দিয়েছেন একটা মেকশিফট ফুলব্যাক হিসাবে। উনি কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে অভ্যস্ত, এবং সেখানে গেহির সঙ্গে জন স্টোনসকে আনলেন সেন্ট্রাল ব্যাকে, কারণ এখানে ফিজিক্যালিটির ব্যাপারটা রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা তো ডেফিনেটলি আমরা দেখি, এবং এখানে যেটা হচ্ছে আর্লিং হাল্যান্ড, তার যেই এরিয়াল ডোমিনেন্স, স্পেশালি ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যখন ক্রস আসে, সেটা যে ডিল করা এই ডিফেন্স লাইনের জন্য, এটা ছিল বড় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। কারণ যদি আপনি আর্লিং হাল্যান্ডকে কোনোভাবে নিউট্রালাইজ করতে পারেন, তাহলে মোটামুটি আপনার জবের
30 to 40% ডান। এবং সেটা হয়েছে এবং পুরো ম্যাচ জুড়ে নিষ্ক্রিয় নিষ্প্রভ ছিল আর্লিং হ্যালান্ড এবং 624 কি 23 দিন পর কোনো ম্যাচে এই প্রথম হালান্ড গোল পায়নি। এটিও এক ধরনের ইয়ে। নাসিমুল হাসান দুদুল, আপনার কাছে একটু জানতে চাই যে নকআউট পর্বে ভাই বলছিলেন যে মেক্সিকো বাধা পেরিয়েছে, কাল নরওয়েকে হারালো ইংল্যান্ড, এখন কি শিরোপার জয়ের মতো দলে পরিণত হয়েছে কিনা? অনেক দিন আগে 1966-তে বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপের আসলে যেই দল শিরোপা পায় তার একটা ভাগ্য লাগে। ইংল্যান্ডকে আমরা সেই কোচ এরিকসনের আমল থেকেই শুনি ডার্ক হর্স, কালো ঘোড়ায় করে নিয়ে যাবে ইংল্যান্ডে কাপ, এটা শুধু শুনে আসছি। বাট বাস্তবতাটা ভিন্ন, কারণ বাস্তবতা তারা এমন একটা টিমের সাথে সেমিফাইনাল খেলবে যেই দল বিশ্বকাপের আসলে কোনো সেমিফাইনাল হারেনি, দলটির নাম আর্জেন্টিনা। তো সুতরাং তাদের সাথে যে রাইভেলিটিটা আছে, সেই ফকল্যান্ড যুদ্ধ নিয়ে মার্গারেট থ্যাচারের আমলে আর্জেন্টিনাকে অ্যাটাক করলো, হ্যান্ড অফ গড, ম্যারাডোনার গোল। সুতরাং ইংল্যান্ডের সাথে এবং ওই হ্যান্ড অফ গডের ম্যাচে 9 জনকে কাটিয়ে আবার ম্যারাডোনা গোলও করেছিলেন। গোলকিপার ছিল পিটার শিল্টন, পৃথিবীর বিখ্যাত গোলকিপারের একজন, সেও আটকাতে পারেনি ম্যারাডোনাকে। না, সুতরাং মেসির এই আর্জেন্টিনাকে আটকাতে পারবে এটা বলা যায় না। পরিসংখ্যানগুলা কিন্তু আর্জেন্টিনার পক্ষে আছে, বাট আর আর্জেন্টিনাকে ভোগাবে 3টা প্লেয়ার, সাকা, বেলিংহাম এবং হ্যারি কেন। এই 3টা প্লেয়ারের ডিল আর্জেন্টিনা কিভাবে করবে সেটা হচ্ছে একটা দেখার বিষয়। যদি এই 3টা প্লেয়ার হালান্ডের মতো যদি এটারে ব্লক করতে না পারে, তাহলে আর্জেন্টিনার সেমিফাইনাল উত্তরানোটা কঠিন হবে আমার কাছে যেটা মনে হয়। আর ইংল্যান্ড হালান্ডকে আটকাতে পেরেছে এই কারণে, কারণ এই ইংল্যান্ড টিমে যারা খেলে তারা অল আর ক্লাব সতীর্থ হালান্ডের, ম্যান সিটির প্লেয়ারই ম্যাক্সিমাম। দেখলেন খেলা শেষে তারা কথা বললো, তারা জানে তার প্লেয়ারে কীভাবে আটকাতে হয়। সুতরাং যে কারণে হালান্ড কিছু তেমন একটা করতে পারেনি। না, কিন্তু একটু একটা বিষয় মিন্টু ভাই জানতে চাই, সেটা হচ্ছে যে হালান্ড না হয় নিষ্ক্রিয় হয়ে থাকলো, কিন্তু যেই নরওয়ে ব্রাজিলকে প্রতিরোধ করে এত দূর পর্যন্ত এসেছে, একটি ফাউলের কারণে, হালান্ডের ফাউলের কারণে একটি গোলও বাতিল হয়েছে, কিন্তু নরওয়ের ম্যাচের ভুলগুলো আসলে কি? তারাও তো এই শেষ 4-এ উঠতে পারতো। নরওয়ের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে খেলার ধারার বিপরীতেই কিন্তু তারা গোল করে। আচ্ছা, আপনি যদি খেলা দেখেন যে ফার্স্ট 10 মিনিটসে অ্যাকচুয়ালি নরওয়ে কিন্তু হাই আপ অফ দ্য পিচে কোনো রকম প্রেসিং করছিল না, তারা কিন্তু রিট্রিট করে অ্যাকচুয়ালি লো ব্লক, মিড ব্লক করছিল সেখানে। এবং অল অন এ সাডেন একটা সার্টেন অ্যাটাক থেকে আমি বলবো, এটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে যে হ্যারি কেন আসলে বল পজিশন তার ছিল, সেখানে একটা টাসল হয়েছিল এবং সেটা কি ফাউল ছিল কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে সেটা ফাউল ছিল না। এবং সেখান থেকে বল পেয়ে যেই প্লেয়ারটাকে তারা কালকে নরওয়ে লেফট ওয়ার্ড মিডফিল্ড পজিশনে খেলিয়েছে, শেল্ডারোভ, এখানে কিন্তু খেলে হচ্ছে অ্যান্টনিও নুসা, এবং তার একটা স্ট্রাইক, এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল অ্যাকচুয়ালি। গোলকিপারেরও কিচ্ছু করার নেই, একদম ফার পোস্টে, সাইড পোস্টের লেগে কিন্তু ভিতরে ঢুকেছে। এবং ওই সময় তারা 1-0 লিড, তখন কিন্তু তারা কিছু মোটিভেটেড ওই মুহূর্তে, কারণ মোমেন্টামটা তখন তাদের, ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে, তখন তারা আবার কিছু সময়, অল্প কিছু সময় হাই পিসে প্রেস করছিল, কারণ চাচ্ছিল না যে ইংল্যান্ড যাতে খুব কমফোর্টেবলি পিছন থেকে প্লে আউট করতে পারে, খেলাটাকে তৈরি করতে পারে। এবং আপনি যেটা মেনশন করলেন যে হালান্ডের একটা ফাউল, ইট ওয়াজ ফাউল। এবং হয়তো অনেক দর্শক প্রশ্ন করতে পারে বা চিন্তা মাথায় আসতে পারে যে ফাউল হলে তাহলে কেন সেটা ওরা ফ্রি কিক পেল না, সেখানে সেটা কেন রিটেক হলো কর্নার কিকটা? অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন কর্নার কিকটা নেওয়া হচ্ছে, কর্নার কিক ডেলিভারি করার, যখন ডেলিভারি করবে তখনই অ্যাকচুয়ালি খেলাটা ইন প্লে হবে। এটা সাইমultaneously ঘটনাটা ঘটেছে উইদিন 2 সেকেন্ডস, যে যখন ডেলিভারিটা নিচ্ছে ঠিক ডেলিভারিটা নেওয়ার আগেই 1 সেকেন্ড আগে এখানে এই ইনসিডেন্টটা ঘটেছিল। তার মানে খেলাটা কিন্তু ইন প্লে না। তার মানে হচ্ছে যে গোলটা হয়েছে, সেই গোলটা বাতিল করা হয়েছে এবং হচ্ছে যে আবার সেই কর্নার কিকটা নেওয়া হয়েছে। দেখেন আপনি, কিন্তু অন্য নরওয়ের প্লেয়াররা বা কিংবা ইংল্যান্ডের প্লেয়াররাও কিন্তু কোনো রকম কমপ্লেন্টস কিন্তু করেনি। তো এইখানে যদি ওই সিচুয়েশনটা না হতো তাহলে হয়তো 2-0 লিড নিতে পারতো। এবং ম্যাচে কিন্তু এমন একটা সার্টেন টাইম গিয়েছে যে আলেকজান্ডার শার্লট, সে একটা বল পেয়েছিল একটা কাউন্টার অ্যাটাক থেকে, এবং আর্লিং হালান্ড ওয়াজ ফ্রি একেবারে। ওই যে ডিসিশন মেকিংটা ওইখানে, যে সে যদি আর্লিং হালান্ডকে বলটা দিত তাহলে কিন্তু এটা গোল করার একটা 100% অপরচুনিটি ছিল। হি ওয়াজ অ্যালোন একেবারে। বাট বাই দিস টাইম সে বলটা ক্যারি করার সঙ্গে সঙ্গে ডিলে করছিল, যার ফলে কিন্তু আর্লিং হালান্ডকে কাভার করে ফেলেছে ইংল্যান্ডের মিডফিল্ডাররা। তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি ইংল্যান্ড এমন একটা সাইড, অফকোর্স এটা ফিজিক্যাল একটা ব্যাটেলও ছিল। এবং মিডফিল্ডে যদি আপনি দেখেন, সেখানে যেটা বললেন আপনি যে ডেকলান রাইসকে উঠিয়ে নিয়ে
এজেকে নামানো এবং সেখানে এটা বড় অ্যান্ডারসনের risk। সঙ্গে জুড বেলিংহামকে নিয়ে আসা এবং আবার কিছু সময় পরে মর্গান রজার্সকে ইন্ট্রোডিউস করা সেখানে। সো এগুলি ছিল একটা ট্যাকটিক্যাল পার্ট। ইভেন দুটা ফুল ব্যাক আপনি দেখেন স্পেন্স এবং হচ্ছে জেমস দুজনকে কিন্তু ইন্ট্রোডিউস করেছে, কারণ ওইখানে তখন ফ্রেশ লেগ এবং দোদুল ভাই যেটা বলছিলেন, যেহেতু প্রতিপক্ষের প্রধান খেলোয়াড় সে খুব ভালোভাবে চেনা, এই পরিবর্তনগুলো টুখেল সহজেই করতে পেরেছে। আমরা বড় ম্যাচ দেখেছি দোদুল ভাই, আর্জেন্টিনা 3 এবং সুইজারল্যান্ড 1। সবাই এই প্রেডিকশনই দিয়েছিল যে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকবে, কিন্তু আমরা দেখলাম যে প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের অনেকটা সময় জুড়ে সুইজারল্যান্ড ভালো প্রতিরোধ গড়েছে। আপনি কি বলবেন ড্যান এন্দোর গোলের সমতায় ফেরে এবং সুইজারল্যান্ডের খেলা? আর্জেন্টিনার ভাগ্য ভালো, গতকাল ম্যাচটা বের করতে পেরেছে। এই ম্যাচটা বের করাটা টাফ হয়ে যেত যদি হুলিয়ান আলভারেজ ওই রকম একটা গোল না করতো। এখন কথা হলো যে আজকের খেলার যে ফরমেশনটা দেখলাম 4-2-3-1, মানে প্রতিপক্ষের ডিফেন্সটাকে কম্প্যাক্ট করে, মানে এই ফরমেশনটা বেরিয়েছিল রিগার্ডিং মেসিকে আটকানোর জন্য। এটা হচ্ছে হোসে মরিনোর ফরমেশন, সেটা আজ পৃথিবীর সবাই নিচ্ছে, তার উদ্ভাবনী জিনিসটাই নিচ্ছে, নিয়ে নিজের ডিফেন্সটাকে সিকিউর করতে চায়। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই জায়গাটাতে থাকতে পারে নাই কেন? তারা কিছুটা হাইল্যান্ড ব্যাক করেছে, মানে তাদের ডিফেন্স উপরে উঠেছে, ওই সুযোগগুলো কাজে লাগিয়েছে আর্জেন্টিনা। স্পেসটা যে এরা তৈরি করেছে, আর্জেন্টিনার ওয়ে অফ স্টাইল অফ ফুটবল, ওরা নিচের থেকে বল বিল্ড করে খেলে, তো অটোমেটিক আপনার প্লেয়ারগুলোরে ওরা সামনের দিকে টানলে আপনার স্পেসগুলো ক্রিয়েট হয়। এখানে যদি মেসির জায়গায় মেসি যদি আরও ভালো সতীর্থ পেত, যেমন লামিন ইয়ামাল বা সাকা এরকম সতীর্থ পেত, তাহলে প্রত্যেকটা টিমের বিপক্ষে অনেক ভালো ব্যবধানে জিততে পারতো। মেসির দুর্ভাগ্য যে মার্টিনেস এবং জুলিয়ান আলভারেজ দুজনই টাচে নাই, মানে ওই রকম ফর্মে নাই যেটা গত বিশ্বকাপে ছিল। গত বিশ্বকাপে এই আলভারেজই তো নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করেছে, মেক্সিকোর বিপক্ষে গোল করেছে, সে আর্জেন্টিনাকে উদ্ধার করেছে না। কিন্তু এই বছর তো মেসি সতীর্থর গোলই নাই, রিগার্ডিং অনলি ফর মেসি, অতিমাত্রায় মেসি নির্ভর। এই নির্ভরতা যদি না কাটাতে পারে আর্জেন্টিনা ডিফিকাল্ট হয়ে যাবে ইংল্যান্ডের সাথে মানে ম্যাচ বের করা, কারণ ওই দিনের ম্যাচ অনেক টাফ ম্যাচ হবে। নিশ্চয়ই, কিন্তু স্কলনি বারবার বলছিলেন যে প্রতিপক্ষের লাল কার্ড আর্জেন্টিনাকে খানিকটা সুবিধা হয়তো দিয়েছে, আমি কোট করছি তাকে, কিন্তু এই স্বীকারোক্তি তার বাস্তববাদী মানসিকতাকে কি এক ধরনের রিফ্লেক্ট করে কিনা, তার কোচিং কেমন দেখছেন? খেলার একটা অংশ। রাইট, 1990 সালে নেদারল্যান্ড ভার্সেস জার্মানি, রুডি ভুলিয়ার আর রাইকার্ডের একটা টাসেল হয়, রাইকার্ডকে রেড কার্ড দিল না, তখন তো এগুলো নিয়ে কথা কয় না, শুধু কথা বলে রিগার্ডিং আর্জেন্টিনাকে নিয়ে। কারণ এই ডিয়াগো ম্যারাডোনার আমল থেকে, যখন হ্যাভেলেন্স প্রেসিডেন্ট ছিল ফিফার, যখন ব্লাটার ছিল, তখন থেকেই তারা আর্জেন্টিনাকে সহ্য করতে পারে না। মানে ল্যাটিন আমেরিকার এই দলটা ফাইনালে যাক বা উঠুক, তারা যে এই পর্যন্ত এসছে, তারা তো গোলগুলো খেলেই করেছে, তারা তো রেফারি না সবচেয়ে বেশি গোল করেছে টুর্নামেন্টে, 17টা গোল করেছে, 5 কি 6টা কনসিড করেছে। হ্যাঁ, তো তারা এগুলো তো রেফারি বলে নাই তোমরা গোল করো আমি দেখতেছি, তারা তো গোলগুলো জেনুইন গোলই করেছে। তারপরেও কেন এত কন্ট্রোভার্সি? নিশ্চয়ই, আপনার রেফারি যে এটা রেড কার্ড দিল, এটা তো রেফারির সিদ্ধান্ত, এখানে তো মেসি বলে নাই ওরা রেড কার্ড দাও। তাহলে রেফারির দৃষ্টিকোণ থেকে মনে হলো যে এটা রেড কার্ড। নিশ্চয়ই। আপনার 1982 সালে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার খেলা, ম্যারাডোনারে একটা ঘুষি দিল, নাকটা ফেটে রক্ত বেরোলো, তারপরে ম্যারাডোনা একটু প্রতিবাদ করতে গেল, তারা রেড কার্ড দিল। কই, তখন তো কথা বলে নাই কেউ। নিশ্চিতভাবে বিশ্ব আসলে একদম ইতিহাস থেকে বললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই হয়, তারপরেও এই বিষয়গুলো নিয়ে খেলার পরে আলোচনা হয়, যেটি আসলে জমজমাট। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। মিন্টু ভাই, আমি জানি না কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ছোট দল কিনা, আপনি খেলা দেখেছেন, এই 3 ম্যাচই কঠিন পরীক্ষা দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু এটি কি তাদের দুর্বলতার সংকেত নাকি চাপের মধ্যে টিকে থাকার এক ধরনের সঞ্জীবনী শক্তি, কি বলবেন? আমি আসলে দুর্বলতাও বলতে চাচ্ছি না, কারণটা হচ্ছে যে ডেফিনেটলি তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই যে স্কোয়াডটা খেলছে, আপনি যদি স্টার্টিং 11 দেখেন এবং বেঞ্চে দেখেন, লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপের ওই স্কোয়াডের 17 জন প্লেয়ার রয়েছে এই স্কোয়াডে, এবং ওই সময় কিন্তু ম্যাকালিস্টার কিংবা এই যে হুলিয়ান আলভারেজ এরা কিন্তু স্টার ছিল না। আফটার ওয়ার্ল্ড কাপ কিন্তু দে বিকেম দ্য সুপারস্টার, ইউনো। তাহলে আমি মোটেই এটা বলবো না। এখানে একটা জিনিস আমার কাছে, যেটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমি কম্প্যারিজন করি, এই দলটাতে এখন অ্যাকচুয়ালি আনহেল ডি মারিয়া নেই।
এই ধরনের একটা ভার্সেটাইল উইঙ্গারের অভাব এখানে প্রকট। এবং এটা হচ্ছে যে উইঙ্গার যখন থাকবে তখন অ্যাকচুয়ালি আপনি উইং থেকে এক্সপ্লয়েট করবেন, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে এফেক্টিভলি হয়েছিল, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কিন্তু সেটা হচ্ছে না। কারণ এই কারণেই কিন্তু শেপটাও ফরমেশনটাও কিন্তু কিছুটা চেঞ্জ করতে হয়েছে। যদি আমরা ধরে নিই যে 4-1-3-2, তার মানে ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেস এবং তার উপর হচ্ছে 3 জন, ম্যাকালিস্টার, ডিপল এবং হচ্ছে এনজো ফার্নান্দেস। তার মানে এটাকে অনেকটা কিন্তু 4-4-2 ডায়মন্ড মিডফিল্ড আমরা বলতে পারি। ওকে, ডায়মন্ডের মাথাটা হচ্ছে ম্যাকালিস্টার এবং দুইটা ওয়াইড উইং হচ্ছে ডায়মন্ডের এনজো এবং হচ্ছে ডিপল। কিন্তু এই কাজটা করতে গেলে অ্যাকচুয়ালি রাইট ফুলব্যাক এবং লেফট ফুলব্যাক তালিয়াফিকো এবং হচ্ছে মলিনা, এদের কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন থাকতে হয়। বিকজ অফ আপনি যখন 4-4-2 ডায়মন্ড মিডফিল্ডে যাবেন কখনো আপনাকে এই দুটা ফ্ল্যাঙ্ক অপারেট করবে হচ্ছে ফুলব্যাকসগুলো। এখন সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আর্জেন্টাইন দল থেকে দেখিনি। কিন্তু আপনি দেখেন গোলটা দেখেন, লিওনেল মেসির কর্নার কিক থেকে ম্যাকালিস্টার গোল করেছে। ওকে, সেকেন্ড গোল হুলিয়ান আলভারেজ, একটা কম্বিনেশন হচ্ছিল লেফট ওয়াইড এরিয়া এবং হাফ স্পেসে, সেখান থেকে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, এটা আমি বলবো অনেক দূর থেকে। না এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আলভারেজকে যে স্পেসটা দিল, এই স্পেসটা দেওয়াটাও বোকামি ছিল এর ডিফেন্ডারদের। অ্যাবসলিউটলি, মানে এই জাতীয় প্লেয়ারদের আপনি যদি সাকা, লামিন ইয়ামাল এদের যদি স্পেস দেন, লেফট ফুটার তো বা এই জাতীয় যারা ভালো প্লেয়ার, তাহলে আপনি এমনকি প্রথম দিককার ম্যাচগুলোতে মেসিকেও আলজেরিয়ার সঙ্গে সম্ভবত একটা ওরকম স্পেস দিয়েছে, খুব ছোট্ট জায়গা থেকে বল গোলে জালে জড়িয়েছে। অ্যাবসলিউটলি। তো আপনার ডিফেন্ডারদেরও মিস্টেক ডেফিনেটলি রয়েছে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা বলছি। এবং থার্ড গোলটা যেটা কাউন্টার অ্যাটাক থেকে লটারো মার্টিনেজ গিয়ে গোল করেছেন। কিন্তু আপনি যদি দেখেন যে ওয়াইড এরিয়া থেকে ক্রসিং এবং ফিনিশিং যেটা বলি, আইদার লো ক্রস অর কাটব্যাক, এই ধরনের কোনো কিছু কি এখন পর্যন্ত কোনো ম্যাচে দেখেছেন আপনি? দেখেননি। লিওনেল মেসি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে গোলগুলো বের করেছে। সো এইটা হচ্ছে তাদের একটা দুর্বলতার জায়গা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি আপনি যখন ইংল্যান্ডের সঙ্গে এখন সেমিফাইনালে যাবেন, ইট উইল বি ইভেন ম্যাচ। কেউ বলতে পারবে না যে হি ইজ বেটার দ্যান টু হিম, কারণ টপ 4 এর র্যাঙ্কিংয়ের 4টা টিমই খেলতেছে সেখানে। সুতরাং ডিফারেন্সটা একেবারে মিনিমাম ডিফারেন্স এখানে, এনিবডিজ ম্যাচ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হবে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের সঙ্গে যেটা, সেটা হচ্ছে যে আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশন। কারণ আপনি আজকেও কিন্তু গোল কনসিড করেছেন এবং আপনি দেখেন 6টা গোল আপনি কনসিড করেছেন। ইউ ওয়ান্ট টু বিকাম দ্য চ্যাম্পিয়ন, ডেফিনেটলি গোল ইজ এ পার্ট অফ গেম অলসো। আপনি কনসিড করতে পারেন, আবার গোলও করবেন আপনি। কিন্তু ওই টিমটাই সবচেয়ে বেস্ট পসিবল রেজাল্ট করতে পারে যে ডিফেন্স আপনাকে শিরোপা জিততে সাহায্য করে, ডিফেন্ডিং। অ্যাটাকিং আপনাকে ম্যাচ জিততে সাহায্য করবে, বাট ভেরি গুড ডিফেন্ডিং সেটা হচ্ছে একটা শিরোপা, মানে টুর্নামেন্ট জিতা, সেটা আপনার জন্য সাহায্য করে। তাহলে পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায় যে আর্জেন্টিনার যে ডিফেন্সের সমস্যা ছিল, সেই সমস্যা এখনও কিন্তু এখনও রয়েছে। এবং এখানে যেটা জুড বেলিংহ্যামের কথা বলছি আমরা, কিংবা হ্যারি কেনের কথা বলছি, দে আর ভেরি গুড প্লেয়ার। যেরকম লিওনেল মেসি, লাইক হুলিয়ান আলভারেজ আজকে যে ধরনের স্ট্রাইক করেছে, এটা কিন্তু কনসিস্টেন্টলি করতে হবে। লিওনেল মেসি কনসিস্টেন্ট, হুলিয়ান আলভারেজ নট কনসিস্টেন্ট। আপনি দেখেন বেলিংহ্যাম মেক্সিকোর সঙ্গে ম্যাচে 2 গোল, লাস্ট ম্যাচে 2 গোল, 4 গোল ব্যাক টু ব্যাক। অন্যদিকে লাউতারো মার্টিনেজ অনেক মিস করছেন। আজকেও গোলটা হয়তো দিয়েছেন, কিন্তু তার আগের 2 ম্যাচে যদি দেখেন অনেক মিস ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের সংক্ষিপ্ত কিছু খবর আমার কাছে রয়েছে, সেটি দর্শকদের একটু জানাতে চাই। শেষ 32-এ বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর প্রধান কোচ পাপে থিয়াগোকে বরখাস্ত করে দিয়েছে তাদের বোর্ড, অর্থাৎ সেনেগাল ফুটবল ফেডারেশন। আর ইতালির এই প্রশ্নটা একটু আপনাকে করতে চাই দদুল ভাই। আপনি জেনে থাকবেন যে টানা 3য় বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তাদের ফুটবলকে পুনর্গঠনের জন্য কিংবদন্তি পাওলো মান্দিরিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দেশটির নিয়োগ পেয়েছেন। আমি একটু প্রশ্ন করতে চাই যে ইতালির ফুটবলের এই দশা, আবার এই টেকনিক্যাল বোর্ড কাউকে দেওয়া হলো, অর্থাৎ কিংবদন্তি পাওলো মান্দিরি ফিরবে কিনা? 1982 সালে স্পেন বিশ্বকাপ শিরোপা পায়, সে বছরও তো ইটালিতে গন্ডগোল ছিল, কারণ পাওলো রসি তো ম্যাচ ফিক্সিং এর অভিযোগে জেলে ছিল। তাকে তো জেলখানা থেকে, মানে হেড কোচ যে ছিল ইটালির ওই সময়, পাওলো মান্দিরির বাবা মনে হয়, সে রিকোয়েস্ট করেছে এই প্লেয়ারটাকে আমাকে দেওয়া হয়, আমার লাগবে। তখন তাদের মিডিয়া তো এন্টি রসি ছিল, যে এর দিয়ে কিছুই হবে না। সে তো সেমিফাইনালে এসে ক্লিক করলো, তার আগ পর্যন্ত তো রসি কিছুই না। সুতরাং ইটালি ফুটবলের এই কন্ট্রোভার্সিটা যাবে না যতদিন পর্যন্ত তাদের ফুটবলকে মাফিয়া কন্ট্রোল না করবে। ইটালি ফুটবলটা কন্ট্রোল করে তো মাফিয়ারা। এই কথাটা বলে তো ম্যারাডোনা পৃথিবীর থেকেই বিদায় নিয়ে চলে গেল, কারণ ম্যারাডোনা 90 সালে বলেছিল যে রোম ইটালি শাসন করে। এরপরেই তো ম্যারাডোনার বিরুদ্ধে এই টোকেনের ঝামেলা যত হলো। তো সুতরাং ইটালির ফুটবলের নিয়ে এটা নতুন কিছু না, তাদের জুয়া টুয়া এগুলো অনেক পুরনো জিনিস। তাহলে তাদের ভবিষ্যৎ কি ভালো দেখছেন না আপনি? না,
ইউরোপিয়ান ফুটবলের যে স্ট্যান্ডার্ডটা এটা 19 আর 20 তারা এটা কাটিয়ে উঠবে। ইটালি এমন সাচে টিম, আপনি যদি বাংলাদেশের ওয়ারির সাথে খেলেন তো ওয়ারি স্ট্যান্ডার্ড, আপনি ওরা ব্রাজিলের সাথে খেলতে দেবেন ব্রাজিল স্ট্যান্ডার্ড, ধরতে পারবেন না যে ও। আমি ইটালির 2006 সালের বিশ্বকাপে ইটালি আর ঘানার একটা ম্যাচ দেখলাম, যে বিশ্বকাপে ওরা চ্যাম্পিয়ন হলো। রাইট। সারাক্ষণ খেললো ঘানা, একটা কাউন্টার অ্যাটাক থেকে একটাই গোল করলো, ম্যাচ জিতলো ইটালি। ওই বিশ্বকাপে ইটালি চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সকে হারিয়ে। ওই ঘানার সাথে ম্যাচ দেখে তো বোঝা যায় না ইটালি চ্যাম্পিয়ন হবে। দর্শক, বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এটি মানুষকে একত্র করার এক অনন্য উপলক্ষ। আজকের সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডেতে থাকছে পিরোজপুর, যেখানে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানাতে শত শত সমর্থক নেমেছিলেন বর্ণাঢ্য আনন্দ র্যালিতে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে আবারও অনন্য এক উদাহরণ গড়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আর্জেন্টিনার পতাকা হাতে শুরু হয় সমর্থকদের আনন্দ র্যালি। পায়ে হেঁটে মোটরসাইকেলের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শত শত ফুটবল প্রেমী। কারো গায়ে মেসির জার্সি, কারো হাতে আকাশি সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন, গান আর স্লোগানে পুরো শহর যেন পরিণত হয় ছোট্ট এক বুয়েন্স আয়ার্সে। সব বয়সের মানুষ একসঙ্গে অংশ নেন এই উৎসবে। তাদের বিশ্বাস, এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে আর মেসির দল আবারও লিখবে নতুন ইতিহাস। ফুটবলের এই উচ্ছ্বাস, সম্প্রীতি আর নিখাদ ভালোবাসার জন্য পিরোজপুরের আর্জেন্টিনার এই সমর্থকরাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। দর্শক, সার্ফ এক্সেল দীপ্ত ডি বক্সে রয়েছেন দুজন অতিথি, জুলফিকার মাহমুদ মিন্টু এবং নাসিমুল হাসান দুদুল রয়েছেন। দুদুল ভাই, একদম শেষ সেমিফাইনালের যে লড়াই ফ্রান্স এবং স্পেন, 14 জুলাই দিবাগত রাত 1টায় ফ্রান্স যা ফুটবল খেলছে এবারের বিশ্বকাপে, কেমন দেখলেন? আর স্পেন গোল খুব কম দিচ্ছে কিন্তু শেষ 4 তো নিশ্চিত করেছে, একটু বলবেন। স্পেন টিম বেটার দেন ফ্রান্সের এমবাপ্পের কারণে সবাই বলছে আকাশ দিয়ে উঠছে। আমি আপনাকে বলি, ওদের আকাশ থেকে মাটিতে নামাতে পারে একমাত্র স্পেনই, কারণ স্পেন টিমটা অনেক কম্প্যাক্ট টিম। মানে ইউরোতে তো ফ্রান্সে তারা গুণেই নাই, তার কোন সাইডের দুর্বলতা আপনি দেখেন, কোনো জায়গায় তাদের দুর্বল। এবং স্পেনের সাথে আর্জেন্টিনার খেলার মিল আছে, কারণ মেসি ফ্রম লা মেসিয়া এবং স্পেনের প্লেয়ার যারা আছে তারা একই ধাঁচের ফুটবলটা খেলে। মেসি ওই ফুটবল খেলেই অভ্যস্ত, এবং তারা যে এই ছোট ছোট ইন্টারপাসে ছোট ছোট করে আগায়, অনেক কম্প্যাক্ট ফুটবল খেলে তারা। এই ডান সাইডে রয়েছে লামিন ইয়ামাল, এবং ইয়ামালকে তারা বল দেয়, লেফট ফুটার প্লেয়ার, কাটব্যাক থেকে গোল, রিবাউন্ড থেকে গোল করার অভিজ্ঞতাও রয়েছে স্পেনের। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ওর নাম কি, লুকা মারিনো, যেটা গোল করলো এর আগে। এবং সুপার সাব 2 দিন সাবে নেমে 2 দিনই গোল পেয়েছে, দুর্দান্ত ব্যাপার। রিবাউন্ড গোল, মানে গোলকিপারের হাত থেকে ছুটে গেছে। এখন এটা বলবেন যে এটা গোলকিপারের দোষ? না না, এটা খেলার একটা অংশ। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার দিবু কোর্তোয়া যদি আনফরচুনেট হয়েছে, এসে যদি থাকতে পারতো। ইউনাইটেডের গোলকিপারের জন্য না, এটা তার গ্রিফের বল। রাইট। সে এটা কেন ছাড়লো এটাও বোধগম্য নয়। নিশ্চয়ই। মিন্টু ভাই, স্পেনের বল দখল আর ফ্রান্সের দ্রুতগতির এক ধরনের ফুটবল, আক্রমণ কৌশল, দুই দলের একটু যদি বিশ্লেষণ করতেন। এখানে একটা জিনিস পরিষ্কার এখন, যে স্পেনের খেলার স্টাইলটা হচ্ছে পজিশন বেসড স্টাইল অফ প্লে, যেটা কিছুটা টাচ করেছেন মিস্টার নাসিমুল হাসান। আর একটা জিনিস হচ্ছে যে স্পেন অলওয়েজ চায় যে মিডফিল্ডে বলটাকে, এটাকে আমরা বলি যে কোচিংয়ের ভাষা মনোপোলাইজ করা, একচেটিয়া করা, যে পজিশনটা নিজেদের মধ্যে রোটেট করা এবং অপোনেন্টকে কিছুটা ফ্রাস্ট্রেটেড করা এবং তাদেরকে এই বলের পিছনে দৌড়ানো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সের যে মিডফিল্ড আপনি যদি দেখেন, আর্জেন্ট রাভিও কিংবা মানুকোনে, এবং তাদের সেই রকম সক্ষমতা, ইভেন অলিসে, দ্য ফ্যান্টাস্টিক নাম্বার 10 প্লেয়ার, অলিসে নাম্বার 10 ফর ফ্রান্স, আর এখানে হচ্ছে নাম্বার 10 ড্যানি অলমো স্পেনের। তাহলে স্পেনের খেলার স্টাইল, ফ্রান্সের খেলার স্টাইল একই রকম, যেটা করে পজিশনে থাকা অবস্থায় দুটা ফুল ব্যাক কুন্ডে এবং কুকুরেয়া হাই অ্যাবভ দ্য পিচে থাকে, এবং দুটা ফ্ল্যাঙ্কে যেটা লামিন ইয়ামাল, এদিকে হচ্ছে অ্যালেক্স বায়ানা। আর ঠিক ফ্রান্সের অপোজিট আপনি দেখেন ডেজিরে ডোয়েও যদি সে থাকে, অথবা বারকোলা, ওইদিকে হলো ওসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে, ওইদিকে ওয়ারজাবাল। তাহলে এখানে যেটা হচ্ছে যে মেইন ব্যাটলটা হবে যে
পজিশন রেখে কত এফেক্টিভলি অপরচুনিটি তৈরি করতে পারে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কারণ এই খেলায় আপনি অপরচুনিটি খুব কম পাবেন এবং এটা একটা ওপেন ম্যাচ হবে, স্পেন এবং ফ্রান্স, ওপেন ম্যাচ, এনিবডিজ ম্যাচ। কিন্তু দোতুল ভাই যে বললেন যদি ফ্রান্সকে ব্যাকফুটে ফেলতে হয় স্পেনই পারবে একমাত্র। এটা অফকোর্স যদি আপনি র্যাঙ্কিংয়ের হিসাব দেখেন এবং লাস্ট ইউরো চ্যাম্পিয়ন, তারা ইউরো চ্যাম্পিয়ন স্পেন, কিন্তু তারপরেও আমি বলবো ফ্রান্স কমফোর্টেবল পজিশনে দেন টু স্পেন কিছুটা। কেন? 4টা প্লেয়ার যখন একই সময় অ্যাট এ টাইম ফর্মে থাকে আপনার, স্পেশালি ডেম্বেলে, ডেসিরে ডুয়ে, কিলিয়ান এমবাপ্পে এবং হচ্ছে ওলিসে, 4টা প্লেয়ারই ফর্মে। আর আপনি যদি স্পেনের দেখেন, গোল করার ক্ষেত্রে দেখেন সুপার সাব হিসেবে যেটা বললেন মিকেল ম্যারিনো, সে এসেছে। সামটাইমস ওয়ার জাবাল, ড্যানি অলমো কিন্তু গোলে নাই, লামিন ইয়ামালও কিন্তু গোলে নেই, বাট লামিন ইয়ামাল ইজ ডুইং গ্রেট জব ফর হিজ টিম। Right. ফ্ল্যাঙ্ক অপারেট করা এবং সেখানে পেনিট্রেট করা, সেটা সে এফেক্টিভলি করছে। পুকুরাও করে। এবং বড় ম্যাচের ক্ষেত্রে যে সে কামব্যাক করবে না এমনটাও বলা যাচ্ছে না। Of ইয়ামালের course. কথাই বলছিলাম। নিশ্চয় দোতুল ভাই একটু সময় শেষ, তারপরে প্রেডিকশন জানতে চাই। ফ্রান্স স্পেনের প্রেডিকশনও করবেন, একই সঙ্গে আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রেডিকশনও করবেন। ফ্রান্স স্পেন 2-1 হতে পারে। রাইট। আমার 2-1 কে? 2-1 স্পেন জিতবে। আমি একদম বিশ্বাস করি স্পেন জিতবে, কারণ স্পেনের ফুটবলের প্রতি আমার আত্মবিশ্বাসটা রয়েছে। Right. আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ যদি টাই ব্রেকার হয় তাহলে টাই ব্রেকার আর্জেন্টিনা জিতবে। নিশ্চয়। একদম শার্পলি যদি জানতে চাই এই প্রেডিকশনটা। আমি কম্পারেটিভলি কিছুটা এগিয়ে রাখবো হচ্ছে ফ্রান্সকে স্পেনের সঙ্গে। স্কোর বলতে পারবো না আমি, আমার বলা হচ্ছে যে ফ্রান্স উইল বি বেটার পজিশন, এবং হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ইট উইল বি ইভেন ম্যাচ, এনিবডিজ গেম, এনিবডিজ গেম। নিশ্চয়ই। জুলফিকার মাহমুদ মিন্টু, অসংখ্য ধন্যবাদ, আজকেও সময় দিয়েছেন। নাসিমুল হাসান দোদুল, ভালো থাকবেন, অন্যদিন নিশ্চয়ই কথা বলবার সুযোগ থাকছে। ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সময় দিয়েছেন। দর্শক, কোয়ার্টার ফাইনালের শেষ রাতেও প্রমাণ হয়েছে বিশ্বকাপে কোনো জয় আসলে সহজ নয়। কখনো একটি লাল কার্ড, কখনো অতিরিক্ত সময়ের একটি গোল, আবার কখনো একজন তারকার ব্যক্তিগত নৈপুণ্য বদলে দেয় পুরো ম্যাচের গল্প। ইংল্যান্ড ও আর্জেন্টিনা শেষ 4 নিশ্চিত করায় এখন প্রস্তুত বিশ্বকাপের স্বপ্নের সেমিফাইনালের মঞ্চ। একদিকে ফ্রান্স স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা ইংল্যান্ড। আজকের মতো বিদায় নিচ্ছে আমি রুবায়েত হাসান, সাথে ছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু এবং নাসিমুল হাসান। এতক্ষণ দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডিবক্স। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও আগামীকাল। ততক্ষণ পর্যন্ত শুভ সন্ধ্যা।